শহরের মানুষ কখনো গ্রামে এসে স্থায়ী বসবাসের চিন্তা করবেন না, এবং শহরের মানুষ কখনো গ্রামে এসে যে একটা সম্পর্ক করবেন বা বিয়ে শাদী করবেন, একটা সম্পর্ক তৈরি করবেন, এই চিন্তা ভুলেও করবেন না। বাহিরে কোনো এলাকা থেকে নতুন আইসা গ্রামে তো থাকবেনই না। আবার কিছু লোক মানে আছে স্থায়ী বসবাসের চিন্তা করবেন করবেনই না। না, আবার কিছু লোক আছে গ্রামেরই কিন্তু শহরের জীবনটা কাটায় দিছে, লাস্টে গ্রামে থাকতে চায়। হুম। তারাও আশা করি আইসেন না, কারণ কি গ্রামে শান্তিতে থাকতে 100 পারবেন না। মন ধান যারা পায় তাদের চাইতে ঢাকা শহরে 5,000 টাকার ফ্ল্যাটে যে ভাড়া থাকা খুব কত শান্তি আপনি কল্পনাও করতে পারবেন না। ভিউয়ার্স, এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলোর যৌক্তিকতা কি, দেখতে হলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, এই চ্যানেলের আপনারা যদি এই চ্যানেলের পপুলার ভিডিওগুলো দেখেন, তাহলে দেখতে পাবেন যে বদমাইশ শ্বশুরের সম্পর্কিত অনেক ধরনের আমরা নাটক করেছি, যে নাটকগুলা মানে এই চ্যানেলের টপ র্যাঙ্কিং ভিডিও। তো অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখে জানতে চেয়েছেন যে আসলে এই ভিডিওগুলা বাস্তবসম্মত কিনা, বা এই ধরনের ঘটনাগুলা মানে এই কাল্পনিক কিনা, বা আমাদের জীবনে ঘটছে কিনা, এই গ্রামে ঘটছে কিনা, আসলে সত্যতা আছে কিনা, এটা অনেকে জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, আমাদের এই নাটকগুলো করার উদ্দেশ্য হচ্ছে, হয়তো অনেকেই শহর থেকে গ্রামে আসার চিন্তা ভাবনা করেন যে শেষ জীবনটা গ্রামে থাকবো, বা গ্রামের মানুষের সাথে, গ্রামের মানুষ তো অনেক সহজ সরল, হ্যাঁ, এখানে পরিবেশটাও সুন্দর, তো গ্রামে এসে বসবাস করব। আসলে কতটা যৌক্তিক গ্রামে থাকাটা, এবং এখানে থাকার পর আপনি কি ধরনের প্রবলেমের মধ্যে পড়তে পারেন, কি ধরনের অসুবিধা আপনার হইতে পারে, এবং কেন আমরা বলবো না যে আপনি গ্রামে এসে স্থায়ী বসবাস করেন, যারা একসময় শহরে থাকতেন, বা যারা শহরে থেকে অভ্যাস মূলত। তো ভিউয়ার্স, এই ঘটনাটা আমার জীবনেই, আমার ব্যক্তিগত পার্সোনাল জীবনে ঘটে গেছে, এবং আমি চিন্তা করলাম যে এই ঘটনাটা যদি আমার মতো অনেকেই আছে যারা এরকম গ্রামে এসে চিন্তা করতেছে যে বসবাস করবে, তাদের জীবনে হয়তো ঘটে বা ঘটে যাচ্ছে। তো আপনাদের জানাই, আপনাদের একটু সচেতন করি আমার নাটকের মাধ্যমে, ছোট্ট একটু প্রচেষ্টার মাধ্যমে, যাতে সবাই একটু হলেও আগে থেকে সাবধান থাকতে পারে গ্রামে থাকার বিষয়টা। তো আমি আমার বাবাকে সামনে রেখে ভিডিওটি শুরু করছি। আমি এই গ্রামে 7-8 বছর ধরে আসছি। এখানে আমার জায়গা আছে, কিন্তু আমার পৈতৃক ভিটা না। এখানে আমি একবার না একভাবে জায়গাটা কিনেছি। আমার কর্মচারী থাকে এখানে। টাঙ্গাইল এলাকায় আমার কর্মচারী থাকতো, আমি বইয়ের ব্যবসা করতাম, প্রেস ব্যবসা করতাম। তাই ওদের মাধ্যমে আমি গ্রামে আরও অনেকবার আসি, 2000 সাল থেকে আসি। তা আমি তো আসি 2 দিনের জন্য, 7 দিনের জন্য, বউ ছেলে মেয়ে নিয়ে। ওদের ব্যবহার আচার খুব ভালো লাগে। তো চিন্তা করলাম যে এই গ্রামে একটু জায়গা কিনা দেশের বাড়ি বানাই। আমাদের দেশের বাড়ি তো নাই আপাতত। আচ্ছা, ভালো কথা। এখন যখন বানাইলাম দেশের বাড়ি, তখন আমার ছেলে পড়াশোনা করতেছে, এই ডিগ্রি পড়তেছে। তখন আমি ছেলেকে বললাম চাকরি টাকরি তোমার দেই না। ও বললো যে না, গ্রামে আমি গরু পালবো আব্বা, গরু পালবো, গরুতে এইভাবে লাভ করলে আমি চাকরি করে যে টাকা কামামো, রিটায়ার্ড করে আমার কাছে একটা টাকা থাকবো না, ডাইল ভাত খাইতে খাইতে শেষ ঢাকা শহরে। তাই এখানে আমি টাকা পয়সা সেভ করতে পারবো। সেই অনুপাতে আমি ছেলেকে বললাম তারা বিয়ে করো ঢাকায়। কেন ঢাকা বিয়ে করুন না, দেশে বিয়ে করুন। দেশে বিয়ে করলাম, কারণ কারণ এতেছে একটা গ্রামের মেয়ে গরু নাড়াচাড়া করবো, গরুরে খাওয়ান দেবো, গোবর ফেলাইবো। শহরের মেয়ে তার এগুলা করবে না, বা গ্রামের পরিবেশে মানায় চলবে আর মানে কি। চলতে পারবে। ঢাকা শহরের মেয়ে তো এগুলি পারবে না। ওই যেহেতু গরু ফার্ম করবে, সেহেতু আমি গ্রামে বিয়ে করেছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মেয়েটাও মনে করেন সাংসারিক না, মেয়েটাও মনে করেন একটা উঠানটাও ঝাড়ু দেয় না। এগুলো নিয়ে ওর বাপ মাকে আমি অনেকভাবে বলছি, মানে গ্রামের কাজকর্মই ঠিক মতো কাজ করে না। মতোই করে না। আর পরে আমরা বুঝতে পারলাম আসলে গাছ ভালো না, ফল ভালো হবে কিভাবে, ওর মা বাবাই ভালো না। হ্যাঁ, তার জন্য মেয়েদের শাসনও করে না ঠিক মতো। যে এইখানে আপনি আসলেন কিভাবে পরে? এখানে আমি আসলাম ওই যে গরু ফার্ম করার উদ্দেশ্যে আসলাম। আমি তারপর একটা চাকরি করতাম। কার মাধ্যমে আসছেন? আমি আসছি আমার এক কর্মচারীর মাধ্যমে আসছি। ওর এখানে আমি 2000 সাল থেকে মাঝে মাঝে বেড়াইতে মানে আসতাম। সম্পর্ক ভালো? সম্পর্ক ভালো, বন্ধুর মতো। ও যখন আমার আব্বার প্রেসে কাজ করে তখন আমার বয়সই ছিল, আমরা একসাথে খেলাধুলা করতাম। ওই থ্রুতে প্রায় 30 বছর আমাদের বাসায় ছিল। ওই থ্রুতে মনে করেন আমি এই গ্রামে একটু জায়গা কিনছি। মেয়েটাও পড়ছে, সাংসারিক না। মেয়ের বাবাও মনে করেন যে কাজটা করছে, আপনারাও শুনলে যে নাটকগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন যে কি ধরনের আচার ব্যবহার করে। আর ওরা কিন্তু আমাদের চেয়ে তো অনেক নিচে। আমি MA পাস, ইকোনমিক্স অনার্স মাস্টার্স, আর ওর বাপ একজন চাষা, কৃষক? মেয়ের বাপ একজন কৃষক।
হ্যাঁ, তা আমি মনে করেন আমাদের সাথে ওদের কোনো সময় খাপ খায় না, শুধু বিয়ে করার উদ্দেশ্য হইতেছে যে যেহেতু ফার্ম করবো, এই গ্রামে বসবাস করার জন্য। বসবাস করবো, এই জন্য এই ধরনের একটা মেয়ে বিয়ে করার ইচ্ছা আমার ছেলে করছে। আমার ছেলের বউ বাচ্চা কাচ্চার কাপড় চোপড় ঠিক মতো ধোয় না, আমার ছেলের খাবারের ব্যবস্থা করে না, ঠিক মতো রান্না বান্না করে না, উঠানটা ঝাড়ু দেয় না, এগুলো তো আছেই। গরুর গোবরটাও পর্যন্ত ফালায় না, যার জন্য আমি বিয়ে করেছি গ্রামে মেয়ে, গোবরটাও আমার ফালাই। হ্যাঁ, দেখে আসলাম আপনার বাড়িতে একটা মাত্র বাছুর, কিন্তু ওই বাছুরের গোবরটাও পড়ে আসলে রয়েছে। আগে অনেকটাই আসলো, কিন্তু তা পারতো না, আমি নিজে করতাম সব। হ্যাঁ, এখন ওই বাছুরটা গোবরও ফালায় না, উঠানটাও ঝাড়ু দেয় না, 7 দিন পরেও ঝাড়ু দেয় না। আশেপাশে গ্রামে মানুষ এসে নাক ছিটকায়, তখন আমি বলি আপনাদের মেয়েই তো গ্রামের, আপনাদের গ্রামের মেয়ে তো, আমাদের ঢাকার মেয়ে না। ও, রাতের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ ছাড়া আরেকটা বিয়ে ঠিক করে ফেলছে। আমার ছেলেকে মেয়েটা দেখেছে, মেয়েটা দেখে পছন্দ হয়েছে, জাস্ট বিয়ে হয়ে গেল গা। এমন একটা পরিবারে নিয়ে গেছে যে পরিবার মনে করেন তাদের থেকেও 16 ভাগের 1 ভাগও না, মানে যারা আমাদের নিয়ে আসছে তাদের যে ফ্যামিলি স্ট্যাটাস তার থেকে 16 ভাগের 1 ভাগও না। তাহলে এই ধরনের ফ্যামিলিতে আমাদের কেন বিয়েটা করাই দিল? আচ্ছা যাক, ভাগ্যের আছে, মেয়েটা যদি সাংসারিক হইতো ভালো, বাপটাও যদি ভালো হইতো ভালো। বাপটা যে কী কাজ করছে নাটকের মাধ্যমে বুঝতেছেন। আমি একটু শর্টকাটে বলি, যেমন আমার একটা ঘাস ক্ষেত আছে, এই ঘাস ক্ষেতটা মনে করেন যে উনি মাটি বিক্রি করবো, তা আমার গরু হলো 4টা, আমি যদি এই ঘাস কাটটা ওনাকে মানে টাকা দিয়ে রাখছিলেন? টাকা দিয়ে রাখছিলাম, 20,000 টাকা দিয়ে রাখছিলাম। এখন ওটা দায় সুদি, তো দায় সুদির টাকাটা ইদানিং একটু বাড়তি। না, শুনেছি এর আগের বছরও নাকি ওনার থেকে 2টা ঘাস ক্ষেত রাখছিলেন। মূলত 2টা ঘাস ক্ষেত ছিল, এবং প্রথম ঘাস ক্ষেতটা আপনার থেকে কিভাবে নিছে? প্রথম ঘাস কাটটা আমাকে ফাঁকি দিয়ে নিছে, বলছে 15,000 টাকা ছিল, তো এখানে দায় সুদির পরিমাণটা একটু বাড়ছে, ডিসিমাইলে 5,000 টাকা করে। আমি 8 ডিসিমাইল নিয়েছিলাম মনে করেন 15,000 টাকা দিয়ে। ওটা তখনকার সময় 7-8 বছর আগের কথা। তখন আমি বললাম বিয়াই, আপনার যদি টাকা বেশি লাগে তাহলে আমি দিব। আমি শুনতেছি 50,000 টাকা ওটা মানুষকে দিব, আমার টাকা ঘুরে দিয়ে মানুষের দিয়ে দিব। তা আমি বলতেছি যে আমি দিয়ে দিই, না 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 আমি করবো, আমি গরু ব্যাপারী, আমি আমার ঘাস ক্ষেত লাগে, ঘাস ক্ষেত লাগবো। আমি কোনো সময় যদি কাউরে দেন তাহলে আমারে দিয়েন। আচ্ছা ঠিক আছে। সে আমাকে জিজ্ঞেস না করে সে তারপরে আমার কাছে 60,000 টাকা এটা দিয়ে দিচ্ছে 6 মাসের ভিতরে। হ্যাঁ, 6 মাসের পরেই, 6 মাস পর যাইতে না যেতে আমাকে জিজ্ঞেস করে না। আমি ধরার পরে আমি আবার জিজ্ঞেস করি, কাকে 1 বছর পর এটা নিয়ে নিবো। আচ্ছা 3 বছর চলে, অথচ এই ক্ষেতটা আপনার বাসার খুব কাছে ছিল, আপনার মেয়ের জামার খুব উপকার হইতো। হ্যাঁ, আমার এই ছেলের বউ যায় ঘাস কেটে আনতে পারতো, আমার ছেলে কেটে আনতে পারতো বৃষ্টি বাদলের দিন। এখন ওইটা দেখেন এই 6 মাসের মধ্যে আরেকজনকে দিয়ে দিল। আর যখন নিয়ে নিছে ঘাস ক্ষেতটা, প্রথম ঘাস ক্ষেতটা, তখন আপনার বাসায় গরু ছিল? আমার গরু ছিল, 4-5টা গরু ছিল। আমার তো, আমি তো খ্যার খুব কম খাওয়াই, ঘাসের উপরে নির্ভর। আমার 20 ডিসিমেল ঘাস, আমার গরু খায় আর ঘাস বাঁচে। হ্যাঁ, তা আমি ওনাকেও তো ঘাস দিতেন মাগনা? হ্যাঁ, ঘাস অনেকে কেটে নিয়ে যেত। আমি বললাম তখন আমার এই খ্যারের দরকার হলো, আমি 12,000 টাকা খ্যার কিনছি, 2টা গরু বিক্রি করে ফেলছি এই ঘাস কাটটার লাগে। মানে বিপদে পড়ে গেছেন একটা। আচ্ছা ভালো কথা, গেছে এটা প্রথম বছর গেছে, সে বেমানিটা করছে। আরেকটা ক্ষেত আছে এই যে আমার পিছনে, এই ক্ষেতটা উনি মাটি বিক্রি করবো, 30,000 টাকা পাবে, আমার কাছে 20,000 টাকা বন্ধক ছিল। তার কথা হইতেছে এর কোনো মতো ছাড়াই আবার কেউ কাছে আমি 70,000 টাকা দিয়ে দেবো, 10 ডিসিমাইল, 50,000 হোক 70,000 হোক দিয়ে দেবো। এখন আমি বললাম ঠিক আছে 30,000 আমি দিয়ে দিই। আপনাকে কিভাবে বলছে আয়শা? আমাকে বলছে যে ভাই 7 দিনের মধ্যে আমার গাছ কেটে নিয়ে যাবে। মানে হঠাৎ করে আয়শা একদিন বলতেছে যে কোনো সময় নাই, গমা নাই, কিছু নাই, বলতেছে কোনো বন্ধকের জিনিস আপনি এই গ্রামে আছে 1 বছর অত্যন্ত খাবে। আমি তার 6 বছর খাইছি, ঠিক আছে, কিন্তু যখন নিবে তখন 1 মাস আগে আমাকে জানাবে, 1 মাসের মধ্যে আমি আরেকটা ব্যবস্থা করব। সে আমাকে 7 দিনের মধ্যে গাছ কেটে নিয়ে যেতে কয়। আমার তখন গরু 4টা নেই 5টা, হ্যাঁ, গাছ কেটে নিতে কয়। তাই আমি বললাম বিয়াই, আমি গাছ কাটবো কীভাবে, আমার তো গরু আছে, আমি এখন গাছ কাট দিতে পারবো না। সে বললো আমি মাটির টাকা নিয়ে নিছি, মাটি বিক্রি করুন ভাই, আমার কোনো উপায় নাই, আপনি গাছটি কেটে নিয়ে যান। অথচ তার মেয়ে কিন্তু আমার ঘরে। এবং এই কথাগুলা কার সামনে হয়েছে? যাদের মাধ্যমে আপনারা এখানে আসছেন বা যাদের মাধ্যমে বিয়ে হয়েছে তাদের সামনে হয়েছে? তাদের সামনে কথাটি হয়েছে, তারা কোনো প্রতিবাদ করে নাই। এত বড় অন্যায়ের কোনো কথা বলা করে, কারণ তাদের গ্রামে সাপোর্ট করে। আমরা একটু ঢাকার থেকে আসছি, তো আমরা ভাষাই না, আমাদের এরকম একটা সাপোর্ট করে না, বৈষম্য ভাব থাকে। গ্রামের আইন অনুযায়ী হইতেছে 1 মাস আগে বলবো যে আমি এবার টাকা আপনি দিয়ে দিব, আমরা জমিটা আমার দিয়ে দিন। তখন আমি বলবো যে জমি কি আর কাছে দিবেন,
তাহলে আমি আরো বেশি টাকা দিব, সমস্যা নেই। আপনি যদি মানে যে আমি যদি দিতে পারি তাহলে আমি রাখবো। আমি বলছি তাকে যে আমি রাখবো, আপনি মাটি কাটা বেচেন না, আমি 30,000 দেবো, আর আছে 20,000, 50,000 লাগে, আমি আরো 20-30,000 দিব। তারপরে আপনি জমিটা নিয়েন না, কারণ আমার গরু আছে, বিপদে পড়ে যাবো। সে কোনো কথাই শুনলো না, সে মাটি কাটা ধরলো। তখন আমার গরু 4টা, এই 4টা গরু মনে করেন আমার ধ্বংস হয়ে গেল। আমি গরুগুলি বিক্রি করে ফেলাইলাম পানির দামে, কারণ হঠাৎ বিক্রি করা তো। আমি যদি 1 মাস টাইম পেতাম তাই মোটা তাজা করতাম। আমি একজন ডাক্তার, পল্লী চিকিৎসক। শুনছি যখন নিছে তার 2 মাস পরে নাকি কোরবানি ছিল। হ্যাঁ, এই যে গত কোরবানি যে গেল, গত কোরবানির সময় নিচ্ছে এটা। তো যাই হোক, আমি মনে করেন যে অনেক একটা লসের মধ্যে পড়ে গেছিলাম। এখন ঘাস নাই, কি করবেন? গরু বিক্রি করে ফেলতে হবে। বিক্রি করে ফেলছি, ওই খেয়ার কিনা খেয়ে গরু পালা যায়। তারপর যে বিক্রি করছি, দেখেন একটা গরু কিনছিলাম, সেই গরুটা আমরা তো কেনা বেচা করি 3 মাসের আগে, মোটা দাম। তখন সে গাই গরুটা বলছিল যে যদি পারেন বেচেন আমার জানায়। আচ্ছা, এটা তার প্রতি একটা লোভ ছিল, ভালো কথা। সে আমাদের সাথে যে অন্যায়টা করছে, সে অন্যায় করার পর আমি যখন, সে তো গরু ব্যাপারী, আমি আমার অন্যায় করার পর সে কোন লজ্জায় আমার বাড়িতে গেছে গরুটা কিনতে। ও মানে আপনি গরু বিক্রি করার জন্য মানে ব্যাপারী দেখাইতেছিলেন। ব্যাপারী তো উনিও আসছে দেখতে। উনিও ব্যাপারী, উনি তো ব্যাপারী, হ্যাঁ। ওনার সঙ্গী নিয়ে আইছে। আমি কি না করতে পারি যে বাইরান, আমি আপনার কাছে বেচুম না? পরে আমি তার কাছে একটা দাম চাইছি ইচ্ছা করে। মানে আপনি পরীক্ষা করতেছেন আর কি, যে ওনার কোন জায়গায় লোভটা। ধরেন 60,000 উপরে গরুটার দাম হয় না। হ্যাঁ, আমি 65,000 কইছি, 65,000 টাকা দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে আসে এটা 6 মাস পালছে। যে মাইয়ার গরু, আরো আমরা কি করতাম, যে মেয়েরে বলতাম যে তুই গরু বেচবি কে, লাগে খের আমি দিমু, আমার বাড়িতে খের আছে, আমার খেতে খের আছে। তখন তো ধানের সিজন ছিল, খড়ের সিজন ছিল, বদর চলতেছিল, বদর অলরেডি চলতেছিল। আমি ধান দিব, তোর গেলে তুই কটা খের কিন, আমি তোর একটা জমি রাইখা দিই, যে টাকাটা আছে এই টাকাটা দিয়ে একটা ঘাস খেত রাইখা দিই। এগুলা সে বলার দরকার ছিল, সে না বইলা বিয়ে হিসেবে বা বিয়ে হিসাবে না, তার মেয়ের সংসার হিসাবে, মেয়ের সুখের সংসার হিসাবে। আমি যদি তখন, আমরা যদি চামার হইতাম, আমরা যদি খারাপ লোক হইতাম, তাহলে মেয়েটাকে তখনই তারে পাঠাই দিতাম। মানে এমনিই তো মেয়ের নানান ধরনের সমস্যা, যে কোনো একটা সমস্যা ধইরা। হ্যাঁ, মেয়ের তো এমনি সমস্যা, নানান অজুহাত ধইরা তা আছে। এই আগে আমরা একটু পারতাম না তার মেয়েটা তার বাড়িতে পাঠাই দিতে, ছাড়াছাড়ি করে ফেলাইতে। আমরা ওই রিক্সাওয়ালা না, আমরা চামার না, আমরা ওই কৃষকের মতো চামার না। কৃষক তো আপনারা সহজ সরল মনে করেন, ওর হলো চামারের হদ। হ্যাঁ, এই গ্রামে নাকি ছাড়া তালাকের প্রবণতা অনেক বেশি। তালাকের প্রবণতা অনেক বেশি, কিন্তু আমরা তো গ্রামের না, আমরা হলো ঢাকা শহরের লোক। আমাদের মধ্যে মায়া মমতা আছে। বাচ্চা এই গ্রামে দেখি তো, এই ঘরে এক ছেলে রাইখা গেছে গা জামাই, ওই ঘরে আরেক মাইয়া রাইখা গেছে গা মাইয়ের জামাই। অগত মায়া রিক্সালার মতো মনোভাব, গ্রামে মানুষের মনোভাব রিক্সালার মতো। বাচ্চা কাচ্চার প্রতি মায়া দয়া নাই। হ্যাঁ, গ্রামে রিক্সাওয়ালারা এই জায়গায় বিয়া করে বাচ্চা কাচ্চা, ওই আরেক জায়গায় বাচ্চা কাচ্চা করে, আবার আরেক জায়গায় বাচ্চা কাচ্চা করে। এতে গ্রামের মানুষের মধ্যে তো মায়া দয়া নাই বাচ্চা কাচ্চার প্রতি। আমাদের 2টা নাতি আছে, এই নাতির জন্য আমরা মনে করেন ঘরটা টিকায় রাখছি। আর এই কষ্টগুলো আমরা সহ্য করতে পারি না দেখা আপনাদের কাছে উপস্থাপন করি নাটকের মাধ্যমে, যাতে আমাদের মনটা হালকা হয়। এবং অন্যান্য যারা আছে আমাদের মতো অনেকেই হয়তো গ্রামে বসবাসের চিন্তা করতেছেন, তারাও যাতে সাবধান থাকেন। হ্যাঁ, না আসে গ্রামে শান্তি নেই ভাই, গ্রামে অশান্তিতে ভরা। এবং শুধু আমরা না, গ্রামে কেউ ভালো কেউ চায় না, এটা আমি এই গ্রামে এসে বুঝতে পারছি ভাই। কেউ ভালো কেউ চায় না, কারণ আমি যার সাথে আলাপ করি ঢাকা শহরে, সবাই বলে শামীম ভাই কেন গ্রামে গেছেন মরতে। হ্যাঁ, গ্রামে সব এইরকম, আমার গ্রাম কোন, যার গ্রাম, সব গ্রামে। তো আপনারা এখানে আসার পর মূলত গরুর ফার্ম করতেন, গরুর ব্যবসা, মানে গরু কিনতেন, মোটা তাজা করে বেচতেন, ব্যাপারই না। তো তাদের মানে আপনার বিআই তো আপনার কিনে দিত, মানে গরু কিনে দিত এবং বিক্রি করে দিত। আমরা তো প্রথম তো বুঝতাম না। আচ্ছা আচ্ছা, আর উনি তখন গরুর ব্যবসা করতো না? না, উনি করতো না, উনি হাল বাইতো। উনি তখন হাল চাষ করতো, অন্যই করতো। তো আপনার গরু কিনে বেচা করতে করতেই ওনার এই গরুর প্রতি ধারণা হয় এবং উনি গরুর ব্যবসার ভিতরে ঢোকে। আমরাও কিছুটা তাকে ইনফ্লুয়েন্স। তাইলে তো আপনাদের মানে ওনার গরুর ব্যবসার প্রতি ঢোকার বিষয়ে আপনাদের অনেক অবদান আছে। অনেক আছে। এই আমার এটা যে গরু ব্যাপারীতে সে আস্তে আস্তে ঢুকছে, কার সাথে ঢুকতে হবে তাও আমরা বলে দিছি, যে লোকটা এখন খালি আছে, ওই লোকের সাথে আপনি অ্যাডজাস্ট গরু ব্যবসা করতে পারেন।
হ্যাঁ, তার একটা গ্রুপ ছিল, গ্রুপটা ভাঙ্গা 3টা হয়েছে। এবং 2 মাসে 3 মাসে কিভাবে গরু মোটা তাজা করতে হয় সিস্টেমটাও শিখাই দিয়েছেন। সিস্টেমটাও শিখাই দিছি। এই গরু হাতে করি আমরা, তার বাবা গরু ব্যবসা করতো, ব্যাপারই ছিল, এটা জানতাম, কিন্তু সে ওগুলা করতো না। মানে ট্রেডিশনাল মানুষ যেভাবে সারা বছর পালে সেভাবে পালতো। সেভাবে করতো, বা হাট বাজার থেকে কিনাই না, বেচা কেনা করতো। আচ্ছা, মানে গরুর প্রতি তার ই ছিল না, সে অন্য পেশা সে করতো। অন্য পেশা করতো, সে হাল বাইতো, তারপর ধান মাপতো, ধানের ব্যবসা করতো। সে আস্তে আস্তে গরুর মধ্যে আসলো। আমরা যখন কেনা বেচা করতাম, গরু কিনতাম বেচতাম, তখন দেখতাম যে কিছু টাকা পয়সা পিঁপড়ায় খায় ফেলাইতেছে। তা পিঁপড়ার কথা আর বলবো না, পিঁপড়াটা কি। মানে প্রথম আপনাদের গরু পাইলা লাভ হইতো, লাভ হইতো। তার মাধ্যমে কেনার ফলে লাভ হইতো। হ্যাঁ। কিন্তু পরবর্তীতে সে যখন ব্যবসায় ঢোকে বা তখন এরপর আর ওনারে দেওয়া গরু কিনলে আর লাভ হয় না। তো উনি যখন ব্যাপারীতে ঢুকে গেল, তখন দেখতাম যে আমাদের লাভের ধন কিছু পিঁপড়ায় খায় ফেলাইতেছে। মানে মোটামুটি সবই খায় ফেলাইতেছে। সবই খায় ফেলায়, লাভটাই পিঁপড়ায় খায় মানে ফেলায়। কেনার সময় বেচার সময়। এখন এই পিঁপড়াটার কথা আর বলবো না। যাক, ওইটা আপনারা বন্ধ করে দিচ্ছেন, নিজেরাই কিনেন। বাপ্পদেরা নিজেরাই কিনি, নিজেরাই বেচি। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমাদের 2টি পার্ট করতে হচ্ছে। আপনাদের সেকেন্ড পার্টটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।